হবে না। খেয়াল করুন, কথাগুলো আপনারা খেয়াল করুন। উনি কিন্তু ওনার বাসায় ডিবি এসেছে, পুলিশ এসেছে, এটা না। উনি বলছেন যে আজকে বোধহয় আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করাটা বোধহয় হবে না, যে আপনি অন্য একজন গেস্ট ম্যানেজ করেন। তার বাসায় ডিবি এসেছে, তার বাসায় ধানমন্ডি থানা থেকে পুলিশ গিয়েছে, ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু আমার কাছে হেল্প চাচ্ছেন না। উনি বলছেন যে আমার সঙ্গে ওনার যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল, সেটা যদি না আমাকে না জানিয়ে উনি চলে যায়, ওনাকে নিয়ে যায়, তাহলে আমার যে প্রবলেম হতে পারে আমার প্রোগ্রামের ব্যাপারে, উনি ওই ব্যাপারে আমাকে জানাতে ফোন করেছেন। দিস ইজ কল্ড প্রফেশনালিজম। এটা হলো পেশাদারিত্ব। তো আমি বললাম যে ডিবি অফিসে কেন? ওকে আমাকে বললো যে আমার সঙ্গে নেই কিছু জিজ্ঞাসাবাদ করবে, এই জন্য এসেছে। কেবল ডিবির লোকটার সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে। তো আমি আর কি বলবো, আমি জানলাম। এখন আমার কথাটা হলো অন্য জায়গায়। এটা আনিস আলমগীর বলে কথা নয়, এটা যে কেউ হতে পারত। আমি হতে পারতাম, আপনি হতে পারতেন। এবং বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসা থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি, হাজার হাজার শুনেছি। এই আমলে না, আগের আমলে হতো। আগের আমলে আমরা কি দেখতাম? আপনি চিন্তা করার চেষ্টা করেন, ভাবেন। খুব বেশি দিন কিন্তু আগের না, আপনি ভুলে যাবেন না নিশ্চয়ই। আগে কি হতো? কিছু লোক গুম হয়ে যেত, এবং যত লোক গুম হতো তার শতকরা 80% গুম হতো এভাবে যে সাদা পোশাকে বাসায় এসে কেউ কলিং বেল টিপে সে বলল যে আমরা ডিবি থেকে এসেছি, অথবা আমরা র্যাব থেকে এসেছি, অথবা আমরা কোনো জায়গা থেকে এসেছি, আর সরকারের পক্ষ থেকে এসেছি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে? আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন? জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে যে আপনি নিয়ে যাবেন, আমার কি অন্য কোনো কাজ আজকে থাকতে পারে না? অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না? আপনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন? আপনি হয়তো কিছু মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, তো আপনি এখানে জিজ্ঞাসা করেন। আপনি আমার বাসায় এসেছেন অনাহূত অতিথি হিসেবে, অসুবিধা নাই, আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি জানতে চান, আমি আপনাকে জবাব দিচ্ছি। অথবা যদি আপনার জন্য ওখানে যেতে হয়, ওই লোক যদি আমাকে জিজ্ঞাসা যায় বা যিনি করবেন, তিনি যদি এই পর্যন্ত আসতে কষ্ট হয় ওনার, উনি আমাকে ফোন করলেই পারেন, আপনার কাছে এই বিষয়টা আমি একটু জানতে চাই। আমাকে ওখানে নিয়ে যেতে হবে কেন? প্রথম প্রশ্ন, যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন, নাকি এমনি নিতে পারলেন? আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন, তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন? কি হিসেবে আপনি নিয়ে যাবেন? আপনি তো আমাকে বর্ণনা করতে হবে। তারপরে কথা হলো, আমাকে কি আপনি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়েছেন? কেউ দেখায়, কেউ দেখায় না। এটা যদি আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশকে বলি, তারা কি বলবে? আইনকে এইভাবে চলা উচিত, চলতে দেওয়া উচিত। এগুলি শেখ হাসিনার আমলে চলত। শেখ হাসিনা এগুলো করতেন, ওনার সুবিধার জন্য করতেন, ওনার স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য করতেন। কাউকে নিয়ে গেল, পরে জিজ্ঞাসাবাদ করলাম ডিবি নিয়ে গেছে, বলছি না আমরা কাউকে তো আনিনি, কেউ আর কাউকে আনিনি, ওই লোকটা হাওয়া হয়ে গেল। এটাকে আমরা গুম বলতাম, তাকে আর ফিরে পাওয়া যেত না। অনেক লোক এভাবে কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এখন হয়তো হারিয়ে যাচ্ছে না, কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন। আপনি কোন আইনে নিচ্ছেন ভাই, আমাকে বোঝান। আপনাকে প্রথমত কি করতে হবে? আপনি যদি বাসার থেকে কাউকে ডাকতে চান, তাহলে তাকে আপনার গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে হবে। আজকে ঘটনাটা কিন্তু ঘটেছে সন্ধ্যার পরে। আমার কাছে সেই ফোনে কলের আছে, টাইম লেখা আছে, সেটা সন্ধ্যার পরে। পারেন আপনি? আমি আইন প্রয়োগকারী সংস্থাকে বলছি, আমি আইজিপিকে, পুলিশকে বলছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি, উনি লেফটেন্যান্ট জেনারেল, আর্মির একটা সর্বোচ্চ পদে ছিলেন উনি, ওনাকে জিজ্ঞেস করছি আপনি পারেন? এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনাকে কাছে যদি কোনো পোশাক ছাড়া যায়, আপনার ওখানে যদি কেউ এরকম গ্রেপ্তারি পরোয়ানা না নেয়, আপনি ঢুকতে দেবেন না, উনি বলেছিলেন। ওনার এই কথা, ওনার এই নির্দেশনা কি মানছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো? এটা কেন হচ্ছে? রাজনৈতিক চাপে হচ্ছে? কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে? দেখুন, এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখলাম। এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি। শরীফ ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেই দিন
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানা রকম পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছে যে এটা মানে সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা আমি ব্যাখ্যা করছি, যে এটা আওয়ামী লীগের লোকজন মারছে, তারাই করেছে কাজটা। করার পর তারপর এই আওয়ামী লীগকে এই দেশে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সাংবাদিক, কিছু সুশীল বলে তো আমাদের কয়েকটা নাম বলছে। সেই নামগুলির মধ্যে আনিস আলমগীর আছে প্রত্যেকটাতেই, দু একটাতে আমার নামও আছে, দু একটাতে আব্দুল নূর তুষারের নাম আছে, কোথাও কোথাও মঞ্জুর আলম পান্নার নাম আছে। আমাদের অপরাধ থেকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো কিভাবে প্রাসঙ্গিক করছি আমি জানি না, তারা কিভাবে, কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো লজিক নাই, দিচ্ছে। আচ্ছা, আবার কেউ কেউ দিচ্ছে এটার সঙ্গে নাকি মির্জা আব্বাস জড়িত, মির্জা আব্বাসের ভাই জড়িত, বিএনপি জড়িত, এটাও বলছে। এইরকম লোকজনই বলছে, এই ইনফ্লুয়েন্সাররাই বলছে, এরকম সোশ্যাল মিডিয়া যারা আর কি ঝড় তুলে থাকেন তারা বলছেন। তাহলে এখন কি তাদেরকে গ্রেপ্তার করা হবে? বললেই হলো, বলে দিলাম এই অমুক 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 আছে, ওখানে 4 জনের নাম আছে, 5 জনের নাম বলে সমস্যাটা কি? কেউ কেউ ছবি দিয়ে দিচ্ছে, সেখানে আবার আমার ছবি নাই একটাতে, সেখানে নিচে একজন কমেন্ট করতেছে মাসুদ কামালের ছবি এখানে দেওয়া উচিত ছিল। মানে কত সহজ, মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ। এই ট্যাগ দেখে দেখে কি আমাদের পুলিশ বাহিনী চলে? পুলিশ বাহিনীকে সোশ্যাল মিডিয়ার সমস্ত ট্যাগ দেখে তারপরে তারা কাজ করে? তাদের গোয়েন্দা তৎপরতা কি এরকম এই মানের, এই পর্যায়ে আমরা নেমে এসেছি? ভাবুন, আমি অন্য একটা পয়েন্টে আসি। ভাবুন, হয়তো আনিস আলমগীরকে একটু পরে ছেড়ে দেওয়া হবে, ধরে নিচ্ছি ভালোটাই, হয়তো ওনাকে ছেড়ে দেবে, যেগুলো ঠিক আছে, আপনাকে আমি কিছু জানতে চেয়েছিলাম, আপনি এগুলি কেন বলেন, কি বলেন, শুনে এটা ব্যাখ্যা দিলে চলে আসলো। হয়তো সে আজকে রাত্রে 12টার মধ্যে চলে আসবে, আবার হয়তো নাও আসবে। যদি না আসে কি হবে? ওনাকে আপনি জেলে পাঠিয়ে দেবেন। কেন? কারণটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, ধরলাম ফেরত আসলো, জেলে পাঠালেন না। এই যে মাঝের সময়টুকু, সন্ধ্যা থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত, এই আনিস আলমগীর যে ফ্যামিলি, ওনার ওয়াইফ, ওনার নিজের আত্মীয় স্বজন, ওনার ভাই, ওনার বোন, ওনার সন্তান, তাদের উপর দিয়ে কি যাবে ভাবুন তো একবার। এই যে তাদেরকে একটা টেনশনে রাখা, এই অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে? এই রাষ্ট্রের আইন আপনাকে দিয়েছে? মানে আপনি একটা সংস্থার লোক, তার মানে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনি মানুষকে এভাবে টেনশনে রাখতে পারেন? একবার ভাবুন, আমরা কি মনে করি, আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা কোথায় ছিলাম আগে? আমি হাসিনার আমলে কি মানে বিভৎস একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা কি সেটাকেই ধারণ করে চলবো? এটা কেন? কতদিন এটা চলবে? আমরা এটাকে কতদিন বহন করব? আমরা তো ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম যে উনি একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করবেন। এই প্রশ্নগুলির জবাব কে দিবে আমাদেরকে? হয়তো কালকে বলবে ঠিক আছে, আপনি তো অনেক প্রশ্ন করেছেন, চলেন আপনাকেও নিয়ে যাই, প্রশ্নের উত্তর দিই। নিয়ে তারা তাদের মতো করে উত্তর দিল, পারে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে লাঠি আছে, তাদের হাতে ইচ্ছে করলে নিয়ে যেতে পারে, আমাকেও নিয়ে যেতে পারে। আমাকে এতে কিছু যায় আসে না, কিন্তু আমি একা মাসুদ কামাল আমার কি হলো না হলো, এক আনিস আলমগীর কি হলো না হলো, কিছু যায় আসে না। কিন্তু এগুলো উদাহরণ তৈরি করে, এগুলো সরকারের ইমেজকে নিয়ন্ত্রণ করে, সরকারের ইমেজকে প্রকাশ করে, মানুষকে বোঝায় যে আমরা এতটা ভীতিকর, আমাদের ব্যাপারে কোনো সমালোচনা তোমরা করবা না। আচ্ছা, আনিস আলমগীরের বিপক্ষে যেগুলো বলা হচ্ছে, সে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে, আমি এই জিনিসটাই একেবারেই বুঝি না। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে? ওই যে কি একটা এক ছেলে আছে, একটা নাবালক ছেলে আছে, একটা দেখলাম ওইদিন দেখলাম, বলতেছে এনসিবির ছেলে, তারা বলতেছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন? যাকে আপনি নিষিদ্ধ করবেন সেটাও তো প্রাসঙ্গিক। নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি WHO-র তত্ত্বাবধানে। তো বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি। আবার উন্নত বিশ্বে যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন, তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না। আমি এবং আমার পরিবার সেই 91-92 সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা
চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই। আমি, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার বাবা মা সবাই। এবং সে অর্থে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ, এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিংকালে যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে, সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা, এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি, মানে তুলনাই করা যায় না। যে মানবিকতা, যে আন্তরিকতা এটা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের যে আইসিইউটা রয়েছে, এই আইসিইউর মতো এরকম মানবিক আইসিইউ পৃথিবীতে আর কোথাও দেখিনি। জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি। একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি। আমার একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়ির কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকতেন, বাবা ডাকতেন। গত 5 বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে। তার স্ত্রী, তার 2টো শিশু সন্তান। ছেলেটার বয়স বেশি না, সম্ভবত 83-84 সনে বা 86 সনে জন্ম। হঠাৎ করে নিউমোনিয়া হলো, ফুসফুস আক্রান্ত হলো এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। আমি নিয়ে গেলাম। তো এরকম একটা অবস্থা হয়ে গেলো, তার আইসিইউ দরকার। এবং ওই মুহূর্তে যদি আইসিইউ না পেতাম তাহলে আমাকে, যাকে বলা হয়, মানে ওই 1 ঘন্টার মধ্যে রাজু মারা যেত। তো যাই হোক, আমি সেই যখন ঢাকা মেডিকেলের একটা ইউনিটে ভর্তি করে আসলাম, বাসায় আসছি, 1-1.5 ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ, যে কোনোভাবে ওকে একটা প্রাইভেটে নিয়ে আইসিইউতে ভর্তি করাতে হবে, না সেটা রুগী বাঁচবে না। তা আমি পাগলের মতো চলে গেলাম ঢাকা মেডিকেল এর 3-4টি আইসিইউ যা আছে সবগুলোতে গেলাম। তো সবাই যেহেতু আমাকে চিনেন, আমি রেগুলার সেবা নেই, তারা প্রাণান্ত চেষ্টা করেন, কিন্তু সবগুলো আইসিইউ পরিপূর্ণ। পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম এবং সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসিইউতে নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার, আমার ছেলেটাকে একটু আপনি রাখেন। তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন। রাত্রি তখন বাজে 3টা। তো জেনারেল বেড থেকে আইসিইউতে ওয়ান স্টপ সার্ভিসের আইসিইউতে আনবো, এমন সময় যে আইসিইউতে আরেকটি আইসিইউ, যেটা জেনারেল আইসিইউ, সেখানে আমি বলে আসছিলাম, সেখান থেকে টেলিফোন করলো যে স্যার, আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে, পাঠান। তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট 1 মাস 10 দিন সে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে, ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যদিও সে মারা গেছেন। কিন্তু 1 মাস 10 দিন এরকম একটা অসহায়, দরিদ্র, বিনামূল্যে আইসিইউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতো কিনা আমি জানি না। তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার প্রাথমিক যে ডেঞ্জারটা ছিল সেটাকে মানে দূর করা গেছে। এরপর এভার কেয়ারে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আধুনিকতা সহকারে। তখন তিনি বাঁচবেন কি বাঁচবেন না সংকটাপূর্ণ, তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না, বেগম জিয়াও সেখানে অসুস্থ, তাকে বিদেশে পাঠানো হবে হবে না, প্লেন আসবে আসবে না, মানে এগুলো একটা গেম চলছে, খেলাধুলা চলছে। আবার হাদিকে নিয়েও কিন্তু একই গেম চলছে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে। এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর উপর আসলে চিকিৎসা হয় না, এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না। তো এনিওয়ে, কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি। সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন। যারাই করেছেন তারা কেবলমাত্র হাদিকে হত্যা করার জন্য করেছেন, আই ডু নট বিলিভ। এটা এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায়, এবং সেটা কাজ করেছে। দ্বিতীয়ত, সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা যায়। তৃতীয়ত, এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট, সে ফাইট তারা করবে, একে অপরকে দোষারোপ করবে, এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে। ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল। আমরা দেখলাম যে এই ঘটনার দায় প্রথমে মির্জা আব্বাসের উপর চাপানো হলো, পরবর্তীতে দেখা গেল যে না, সেটা খাচ্ছে না। এরপরে এক পক্ষ বলার চেষ্টা করলো যে এই ঘটনা সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম
সে জড়িত, সেটাও খাওয়ানো গেল না। তারপরে বলা হলো এটা ছাত্রলীগ কে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন, অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট, তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং সর্বশেষ এখন যেহেতু পরপর 3টি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল। প্রথমটা হলো মির্জা আব্বাসকে কলুষিত করা, বিএনপিকে কলুষিত করা। দ্বিতীয়টা হলো সাদিক কায়েমকে কলুষিত করা। আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান। আর সেগুলো ব্যর্থ হওয়ার কারণে এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ। একেবারে কিছু যদি কেউ যদি কোনো মনুষ্য বিষ্ঠা গু যেটাকে বলা হয়, মানুষের গু, কারো যদি টয়লেট থেকে গু হারিয়ে যায়, এখন সেটার জন্য এখন মানুষ আওয়ামী লীগের দায়ী করবে যে আওয়ামী লীগ এখন কোনো কাজ হয়, তারা মানুষের গু চুরি করে। এরা চুরি করতে করতে এত খারাপ হয়ে গেছে, এখন গু চুরি করা ছেলেদের কোনো কাজ নেই, অতএব এরা গু চোর। এই জিনিসগুলো একটা ট্রেন্ড চলে আসছে, গরিবের ভাউজ হিসাবে সমস্ত দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দাও। এতে যারাই কাণ্ডটি ঘটিয়েছে তাদের যে কি পরিমাণ লাভ হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রথমত, এই ঘটনার দায় যদি আওয়ামী লীগের উপরে দেওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি আছে, মিলিটারি পাওয়ার আছে, এবং এই পৃথিবীতে এখন আমাদের যে বাংলাদেশে ক্রাইসিস টাইম রয়েছে, এই সময়টিতে যারা সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে, তারাই বিজয়ী হবে। তা আওয়ামী লীগকে যদি আমরা সেই সুযোগটা দিয়ে দেই, তাহলে আওয়ামী লীগ নাচতে থাকবে। তারা এই কাজের সাথে জড়িত বা জড়িত নয়, ডাজ নট ম্যাটার, কিন্তু এই যে তাদেরকে ভয় পাওয়া হচ্ছে বা তাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে, এই ব্লেমে আওয়ামী লীগের মধ্যে একটা রীতিমতো খুশির বন্যা বয়ে যাবে। তারা বেকুবের দল নয়, তারা জিনিসটা বুঝতে পারে। ঠিক গেল এক। 2 নম্বর হলো যে প্রকৃত অপরাধী যারা আছে, সেই প্রকৃত অপরাধী এই সময়টি থেকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে, এবং তাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থ মিশন যে জিনিসগুলো তারা করতে চাচ্ছে, সেইগুলো এই সময়টাতে আপনি করতে পারবেন। ঘটনা হলো যে আপনার বাড়িতে চোর ঢুকেছে, চোর চুরি করে দক্ষিণ দিকে চলে গেছে। আপনি দৌড় দিলেন ঘর থেকে, একজন আপনাকে বিভ্রান্ত করে বলল যে উত্তর দিকে গেছে, আপনি উত্তর দিকে 10 কিলোমিটার দৌড়ালেন। তারপরে এমন একজন লোককে ধরলেন, হয়তো সে চোর, কিন্তু আপনার ঘরে সে চুরি করেনি, সে হয়তো অন্য বাড়িতে চুরি করে সে যাচ্ছিল, তাকে আপনি ধরলেন। বলেন তো আপনার কোনো লাভ হবে কিনা? লাভ হবে না। আপনি ক্রোধ মেটাতে পারবেন, সেই চোরকে মারতে পারবেন, কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে পণ্য সামগ্রী উদ্ধার করে সেগুলো আপনি আনতে পারবেন না। তো এখানে জনাব হাদিকে যারা গুলি করেছেন, আসলে সেই কর্মকাণ্ডের মোটিভ আগে জানতে হবে যে এই কাণ্ডটা কে ঘটালো এবং এই কাণ্ডের ফলে কার লাভ হলো। এখন এখানে মোটিভ যদি সাধারণত পুলিশ যে কাজগুলো করে, ক্রিমিনোলজির যারা ছাত্র, যেহেতু আমি আইন বিজ্ঞান পড়াশোনা করেছি, কিছুটা হলো ধারণা আছে। এখানে সবার আগে সন্দেহের তালিকায় থাকবে স্বয়ং হাদি নিজে, পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী। এরপরে তার প্রিয়জন, তার স্ত্রী, সন্তান, আশেপাশে যারা লোকজন আছে। এটা বিশ্লেষণ করে দেখবে যে গত 14 মাসে হাদির সঙ্গে অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, তারপরে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, নারী নিয়ে, যে বিষয়গুলো নিয়ে, স্বার্থ নিয়ে, পদ পদবি নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে কিনা, এটা হলো তাদের একেবারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এটা যদি একান্ত ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ ক্রন্দলের ফলে হয়ে থাকে, এখন যেভাবে আমরা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছি, জামাতকে জড়ানোর চেষ্টা করছি, বিএনপিকে জড়ানোর চেষ্টা করছি, এতে করে তদন্তের যে একেবারে প্রাথমিক যে স্তরটি, সেই স্তরটিকে আমরা অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে চাচ্ছি। অথচ 90% যখন কোনো অকারেন্স ঘটে, 90% অকারেন্স ঘটে নিজেদের মধ্য থেকে। মির্জাফর তৈরি হয় নিজেদের মধ্য থেকে, আর বিরোধটা অর্থ, বৃত্ত, ক্ষমতা, ভাগ বাটোয়ারা নিয়ে হয়ে থাকে সব ক্ষেত্রে। আমাদের এই বিপ্লবীরা হাদি থেকে শুরু করে শ্রদ্ধারে কি বলছি, গত 14 মাসে তাদের জীবনে এত বিবর্তন হয়েছে। তারা এই সময়টার মধ্যে যারা জমিনে ছিলেন তারা আসমানে উঠে গেছেন, যারা প্রথম আসমানে ছিলেন তারা দ্বিতীয় আসমানে চলে গেছেন। তাদের কথাবার্তা, আচার আচরণ পুরোটাই সীমা অতিক্রম করেছে।
এই হাদি থেকে শুরু করে অন্য যারা আছেন 14 মাস আগে 15 মাস আগে আমরা তাদের কাউকে চিনতাম না, কিন্তু অ্যাজ ইট ইজ তারা এই সাম্প্রতিক সময় তাদের আচরণ কথাবার্তার মধ্যে এতটা কর্তৃত্ববাদী ভাব চলে এসছে, এতটা ক্ষমতার দম্ভ চলে আসছে যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখলে মনে হয় বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তারা আমাদেরকে শাসন করছে এবং তাদের সেই কর্তৃত্ব আছে এবং দে ক্যান ডু ইট, এবং এটা কন্টিনিউ করবে তারা। তো বোঝার চেষ্টা করুন যে এই যে একটা কর্তৃত্ববাদী তরুণ শ্রেণী তৈরি হয়েছে, ফলে লিডারশিপ নিয়ে, কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হওয়া খুবই স্বাভাবিক। আর যেখানে টাকা থাকে সেখানে নেশা থাকবে, যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে, বা নারী হলে সেখানে পুরুষ থাকবে, সেক্স থাকবে, ভায়োলেন্স থাকবে, তারপরে আরও অনেক কিছু থাকবে। তো এগুলো পুলিশি তদন্তের একেবারে প্রাথমিক স্তর। কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে বলে দিচ্ছি যে হাদির এই হত্যাকারী এই ছেলেটি একজন নাম, 2 নম্বরে সেই ছেলেটিকে আমরা আবার বলছি যে সে ভারতে চলে গেছে, 3 নম্বরে সেই ছেলেটি একসময় ছাত্রলীগ করত, তারপরে সেই ছেলেটি এই কয়দিন আগে একটা মামলাতে সে আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে, 17 লক্ষ টাকা নাকি সে ছিনতাই করেছে, অস্ত্রসহ ধরা পড়েছে র্যাবের হাতে, আবার সে জামিন পেয়ে গেছে খুব অল্প সময়, আবার জামিন পেয়ে এসে হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা। তো এই হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা, আবার একই সঙ্গে ওই সময়টাতে রাষ্ট্রপতির সঙ্গে সাবেক আব্দুল হামিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বিভিন্ন মানুষের সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে। এখন কোনটা যে এআই দ্বারা করা আর কোনটা যে বাস্তব এটা বোঝা যাচ্ছে না। মানে একজনকে আপনি পোর্ট্রেট বানিয়ে পুরো তদন্তটা আপনি শুধুমাত্র ওই দিকে ফোকাস করে দিচ্ছেন। আর এই সুযোগে যে আততায়ী, যদি ওই ছেলেও আততায়ী হয়ে থাকে, এটাও তার জন্য একটা বিরাট রিলিফ নিয়ে আসবে, এবং অন্য আরও অনেকগুলো মানে যাকে বলে আততায়ী যারা আছে, উৎপেতে আছে, তাদের জন্য এই সময়টাতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুযোগ করে দেবে। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে পুরো রাজনীতির ময়দান ঘোলাটে, চারিদিকে অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং আমাদের চাহিদা প্রাপ্তি, এটার একটা যেটি বলা একেবারে পোলসুরাতের মতো অবস্থা। চাহিদা এবং প্রাপ্তি এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি, আমরা হতাশ হতে পারছি না, আবার আশাবাদী হতে পারছি না। আমাদের একটা নির্বাচন লাগবে, ভীষণ রকম নির্বাচন লাগবে, এর কোনো বিকল্প নাই, কিন্তু সুন্দর একটা নির্বাচন হবে এই ব্যাপারে আমরা কেউ আশ্বস্ত হতে পারছি না। আবার নির্বাচন যদি হয়ে যায়, যারাই আসবে ক্ষমতায় তাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ। বিএনপি বলছে যদি আওয়ামী লীগ আসে, জামাত আসে, এরা স্বাধীনতা বিরোধী, 71-এ এই কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনকে ধর্ষণ করেছে, এরা আবার ক্ষমতা এসে আরও বাজে কাজ করবে। বিএনপির বিরুদ্ধে জামাতের বক্তব্য হলো যে ওই লোক এই কাজ করেছে, ওই দল এই কাজ করেছে, তাদের ওটা ছিল এটা ছিল, নানা রকম দুর্নাম বদনাম করে, মানে যারা আগামীতে ক্ষমতার সম্ভাব্য ক্ষমতায় আসবেন তারা যদি একত্র হন, এতটা দুর্গন্ধগত 14 মাসে ছড়িয়ে পড়েছে যে আগামীর যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দেখে বা তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের অন্তরে কোনো প্রশান্তি আসছে না, আমরা স্থির হতে পারছি না। রাজনীতির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবারই একটা করে বাজে নাম হয়ে গেছে। একজনের নামের পিছনে আগে চলে আসছে সুম্মা অমুক, সুম্মা ড্যাশ, আরেকজনের নামের চলে আসছে পলিথিন ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে 3 ইঞ্চি, আরেকজনের নাম হয়ে গেছে পাকিস্তানি বীর্যে সৃষ্টি হওয়া, জন্ম নেওয়া টোকাই ইউটিউবার, আরেকজনের নাম হয়ে গেছে মানে সুদি ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে মানে অসংখ্য, মানে আপনি এই পর্যায়ে যারা আছে, আরেকজনের নাম হয়ে গেছে মানে টিনের ছেলে কাউয়া ড্যাশ, 1 2 3 ড্যাশ। মানে যখন আপনি সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো প্রতিপক্ষ এইভাবে রংচং মাখিয়ে দিবে, বিকৃত করে ফেলবে, তখন প্রত্যেকটি লোক ইতিহাস থেকে হারিয়ে যাবে। আপনি মুক্তিযুদ্ধের সময় তাকান, দেখেন অধ্যাপক গোলাম আজম সাহেব, ইয়াহিয়া খান, টিক্কা খান, তাদের প্রত্যেকের যে পোর্ট্রেট বিকৃত করে দেওয়া হয়েছিল, ফলে একজন লোকও কিন্তু বাকি জিন্দেগি টিকতে পারেনি।
ফলে আমাদের এই সমাজে যাদেরকে নিয়ে কার্টুন হয়, যাদের চেহারা বিকৃত করে দেওয়া হয়, যাদের ব্যক্তিত্বে চরিত্রে কালিমা লেপন করা হয় অটোমেটিক্যালি, সেই মানুষগুলো রাজনীতিতে ফিরে এসেছেন এবং ভালো কিছু করেছেন একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা মানুষ রাজনীতি থেকে হারিয়ে গেছে। মানে তারা জীবিত আছেন, কিন্তু তাদেরকে নিয়ে মানুষ ট্রল করছে, ঠাট্টা করছে, মস্কারা করছে, বাঘকে বিড়াল মনে করছে, হাতিকে ছাগল মনে করছে, ষাঁড়কে বা মহিষকে মনে করছে ইঁদুর। এরকম আমাদের সমাজে এই মুহূর্তে যত বড় বড় মানুষ সামনে দেখেন, প্রত্যেকটা মানুষকে ছোট করার জন্য নানা রকম উপাধি, নানা রকম যাকে বলা হয় ফেতনা, ফ্যাসাদ, দুর্নাম, বদনাম, এগুলো সব তৈরি হয়ে গেছে। ফলে রাজনীতি নিয়ে আমরা কোনো সুখকর স্বপ্ন দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের দরকার, উই নিড ইট। সেকেন্ড হলো যে বর্তমান সরকারকেও আমরা হারাতে চাচ্ছি না। অনেক পরিশ্রম করে আমরা পেয়েছি, অনেক শ্রম করে আমরা পেয়েছি, এবং আমরা সবাই জানি যে এই সরকার যদি চলে যায় বা আমরা যদি একে বিদায় করে দিই, এই সরকার যদি পতন হয়, আমাদের জন্য আরও মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। কিন্তু সরকারের যে কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে না, একেবারেই আমাদের অপছন্দ। এত ব্যর্থতা, এত দুর্বলতা, সব কিছু ধামাচাপা দেওয়া, একটার সঙ্গে আর একটা মিলে আনানোর কারণে কি হচ্ছে, আমরা ধৈর্য রাখতে পারছি না সরকারের কর্মকাণ্ডে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম একটা হত্যাকাণ্ডের চেষ্টা চলে, এরকম একটা দুর্ঘটনা ঘটে, আবার সেটাকে নিয়ে প্রতিটি পক্ষ, যাদেরকে আমরা এমনি দেখতে পারি না, প্রতিটি পক্ষ যাদের কারো সম্পর্কে আমাদের সার্বজনীন কোনো শ্রদ্ধাবোধ নেই, কারো সম্পর্কে আমাদের বিশ্বাস নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, তারা যদি একে অপরকে ঝগড়া করে, সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন, ভারত সবকিছু প্রত্যাখ্যান করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি তো মানে এটি তো মানে ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের একটা ট্রেন্ড চালু আছে অনেক আগে থেকে, যে কিছু হলেই ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে সেটাকে অন্য দৃষ্টিতে বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এবং এই ওসমান হাদি হত্যা প্রচেষ্টার পরেও আমার কাছে তাই মনে হয়েছে। এটি জাস্ট বিরোধিতার খাতিরে বিরোধিতা। নাহলে দেখুন, একটি পার্শ্ববর্তী, আমি তো সেই আলোচনাটুকু করলাম, যেটা পার্শ্ববর্তী দেশের কি দায় এমন পড়েছে। এবং ভারত কিন্তু বারবারই একটা কথা বলে এসছে গত ১ বছর, মানে এই ১৬ মাস ধরে ইউনূস জামানায়, যে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ওনারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, যে একটা সর্বদলীয় নির্বাচন প্রত্যাশা করে ভারত। তো না, কিন্তু যারা এই অভিযোগটি তুলছে যে ওসমান হাদি ভারতে পালিয়ে গেছে, ভারতকে যে হাই কমিশনকে তলব করা হয়েছে, তারাই আবার কিন্তু এখন বলছে যে ভারত এই হত্যাকাণ্ড মানে ঘটাতে চেয়েছে বা এই হামলাটি ঘটিয়েছে। কিন্তু আসলে ভারত তো বারবার সেটা বলছে না। ভারত বারবার বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে। এটি ভারত বারবার বলছে। এবং ভারত এই যে আজকে যে ঘটনাটি আপনি বললেন, যে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় দূতকে তলব করা হয়েছিল। দেখুন, ভারতীয় দূতকে তলব করা অস্বাভাবিক বা আমি এইটা খুব বিষয় খারাপ কিছু বলব না। এটি ডিপ্লোম্যাটিক একটা আলোচনা করতেই পারেন। কিন্তু যে ইস্যু নিয়ে ডেকে নিয়ে আলোচনা করা হলো, এই ইস্যুটি আমার কাছে মনে হয়েছে যে এটি একটি অপরিপক্কতা সরকারের। এই যে সরকার চলছে, এই সরকারের একটি অপরিপক্ক কূটনৈতিক আ উদ্যোগ, যে একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে, যেখানে একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা, সেটিকে নিয়ে অন্য একটি দেশের রাষ্ট্রদূতকে ডেকে এনে তাকে এই সব বিষয়ে প্রশ্ন করা, বা আপনি যেটা বলেছেন যে শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন, তাকে নিয়ে আলোচনা করাটা, তড়িঘড়ি আলোচনা করা, ইস্যুটা তো সেই। কিন্তু শেখ হাসিনার ইস্যু নিয়ে তো অনেকদিন ধরেই চিঠি চালাচালি হচ্ছে। কূটনৈতিক সওয়াল জবাবও হচ্ছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আবার একজন কূটনৈতিককে ডেকে নিয়ে তো আমার কাছে মনে হলো যে উত্তেজনাটা বাড়ানো হয়েছে। এবং আপনি শুধু এটা এইভাবে বিশ্লেষণ, মানে এইটুকু জানলেই হবে না। এই যে রাজনৈতিক দল বা এই যে ওসমান হাদির লোকজন যারা আছে, বিশেষ করে আমি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা এদেরকে যে ইয়ে করে, নার্সিং করে, প্যারিস থেকে যে লোকটা, আমাদের একজন হিন্দু ভদ্রলোক, কি নাম শালা, ওই পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য, উনিও স্টেটমেন্ট দিয়েছেন যে এটি ভারতীয় এম্বাসি, হাসনাত আব্দুল্লাহ বলেছে তো ভারতীয় এম্বাসি বন্ধ করে দিতে। হ্যাঁ, তো দেখুন, এটা এই যে মানে প্রিম্যাসিউড যে
কূটনৈতিক তৎপরতা, এটা কিন্তু দুদেশের সম্পর্ককে অনেক অনেক উত্তেজনাপূর্ণ করে তুলবে। এবং দেখেন ভারত কিন্তু সাথে সাথে এই ব্যাপারে একটা কূটনৈতিক নোট জারি করেছে। এবং আজকের যে ঘটনাটি আপনি বললেন, এই কূটনৈতিককে তলব এবং এই যে ভারতের বিবৃতি, এটা আমার কাছে তাই মনে হয় যে এইখানে একটা উত্তেজনা তৈরি করে। দেখেন এটা মানে উল্লেখ করাই দরকার। না হলে সাধারণ দর্শকরা বুঝতে পারবেন না যে দেখেন ভারত কিন্তু প্রতিটা ঘটনা, বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার সঙ্গে ভারত সাথে সাথেই তাদের একটা প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছে। ইভেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, নরেন্দ্র মোদী নিজে টুইট করেছেন। হ্যাঁ? উনি ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। উনি পরবর্তীতে বিভিন্নভাবে আপনার বিভিন্ন উৎসব, বিভিন্ন দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। সরকারকে শুভেচ্ছা জানান। তো ভারত কিন্তু বন্ধুত্বের জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নেয়নি। আমরা কেন যেন চাইছি কাদের খপ্পরে পড়ে আমার দেশ বা আমাদের সরকার বা আমাদের আ ডিপ্লোম্যাসি কেন ভারত বিরোধী ডিপ্লোম্যাসি বা ভারত বিদ্বেষিতা ছড়াচ্ছে, এইটা আমাদের ভাববার সময় এখন। ভাববার সময় এসে গেছে। কারণ এতে আমাদের তো মঙ্গল বয়ে আনছে না। এতে আমাদের কোন রকম মঙ্গল বয়ে আনছে না। এই ভারত মানে কি বলে যে টার্গেটেড ভারত বিদ্বেষ, এটা আমাদের মঙ্গল বয়ে আনছে না। কারণ প্রতিবেশী আমাদের ভারত শুধুই প্রতিবেশী না। মানে ওই মায়ানমারের মধ্যে শুধু সীমান্তের প্রতিবেশী না। ভারত আমাদের একদম কি বলে যে আষ্টে-পৃষ্ঠে বাঁধা একটি প্রতিবেশী। চাল, ডাল, আটা, ময়দা, সুজি থেকে শুরু করে সীমান্তের যে বিষয় আশায় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা সবকিছু নিয়েই কিন্তু ভারত আমাদের একজন প্রতিবেশী। সুতরাং তাকে এভয়েড করে, তাকে বাদ রেখে, তাকে সাইড লাইনে বসিয়ে বাংলাদেশের তো কিছু করার নেই। আমরা যতই মুখে যাই বলি না কেন। কাদের খপ্পরে আমরা করছি এটা দেখার বিষয়। আপনি ঠিকই বলেছেন। আমি মাঝখানে আবার একটু আপনার আপনার কথা প্রসঙ্গ থেকে আনি যে বোধহয় আপনি ব্লগার বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ওনার প্রসঙ্গ এনেছেন যে ওনার তো ব্যাপক প্রভাব আছে বাংলাদেশ সরকারের উপরে, এবং এই রিসেন্টলি ওসমান হাদির ঘটনার পরে উনি বাংলাদেশে যারা টক শো করেন কয়েকজন মানুষ, যেমন মাসুদ কামাল, আনিস আলমগীর, তারপর আব্দুল তুষার, তাদের ব্যাপারে তিনি বলেছেন তাদেরকে প্রতিহত করা প্রয়োজন টক শোতে যেন তারা না যেতে পারেন। এবং দেখলাম যে আজকে টিভি আনিস আলমগীরকে ডেকে নিয়ে গেছে। এখন এর সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না। আমি নিশ্চয়ই। শাহিদুল হাসান খোকন ভাই, আমি আরেকটা খুবই আমাদের আমাদের সেন্টিমেন্ট, বাঙালি, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, 16 কোটি মানুষের ইমোশনের একটা জায়গায় আপনি প্রজন্মের মানুষ একটা রিয়েকশন জানতে চাই। আপনি আমাদের প্রায় সমবয়সী হবেন। আমার যেটুকু অবজারভেশন, আমি কখনোই এতটা ম্লান শহীদ বুদ্ধিজীবী দিবস বা বিজয় দিবস উদযাপনের দেখিনি। আমরা রং দেখেছি, বিজয় দিবস মানে বিজয়ের রং, সারা দেশ জুড়ে বাংলাদেশের পতাকা। আওয়ামী লীগ সময় আমরা সমালোচনা করেছি, আওয়ামী লীগ সময় একটু বেশি বাড়াবাড়ি হয়েছে যে মার্চ মাস, 15ই আগস্ট বা বিজয় দিবস জুড়ে শুধুই বঙ্গবন্ধু স্তুতি, সেই সে এক কি মুজিবের গান, অথবা আপনার ধরেন সারাক্ষণই একটা স্তুতির ব্যাপার ছিল, সেটাও বাড়াবাড়ি পর্যায়ে ছিল। কিন্তু আমাদের যে দেশের কিছু গান, এই পদ্মায় মেঘনা অথবা এক সাগরের রক্তের বিনিময়ে, আমরা তো ছোটবেলা থেকে বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এগুলোই দেখতে দেখতে অভ্যস্ত। এই রং, এই আনন্দ এবছর কি একটু ম্লান মনে হচ্ছে না? এটি তো 2024-এর 5 আগস্টের পর থেকেই বাংলাদেশে এই ধারাবাহিক যাত্রা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধকে অপমান করা বা মুক্তিযোদ্ধাদের অপমান করা। 5 আগস্টের রাত মানে বিকাল থেকেই বাংলাদেশে যত হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার প্রধান টার্গেট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা। ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্ট্যাচু, বিভিন্ন মুক্তিযুদ্ধের স্থাপনা। ইভেন দেখেন আপনি বাংলাদেশে ভারতের একটি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল ধানমন্ডিতে, যেটি খুব ঐতিহ্যবাহী এবং এখানে বাংলাদেশের মানুষের জন্য প্রায় 3.5 লাখ বই ছিল, যেগুলো ভারতবর্ষের বিভিন্ন ভাষায় মানে কি বলে যে লেখা বই। সেই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ সেখানে মুক্তিযুদ্ধের ধারণা ছিল বলে। এবং বাকি তো আপনি জানেনই, আপনি সাংবাদিকতার সঙ্গে আছেন বা সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। তো মুক্তিযুদ্ধের গত বছর 16ই ডিসেম্বরও কিন্তু আমাদের জাতীয় প্যারেডটি হয়নি। ইভেন এবছরও সেটি হচ্ছে না। তো শহীদ বুদ্ধিজীবী দিবসটা তো একদম টার্গেটেড পাকিস্তানিদের
বিরুদ্ধে একটি উৎসব। আমরা উৎসব মানে ইয়েটা পালন করি, দিবসটা আমরা পালন করি, উৎসব নয়, আমাদের দিবস। আয়োজন, জাতীয় আয়োজন। হ্যাঁ, এটা থাকে একদম, এটা পাকিস্তানি এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস, এই জামাত ইসলাম যারা ৭১-এর যুদ্ধ অপরাধ করেছে বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের একটু বিরুদ্ধে ইন্টারফেয়ার করি। আমরা একটা হ্যাঁ, আলোচনা করেছি, হুম, গোলাম পারোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি আজকে হ্যাঁ, তাদের ঢাকা উত্তরের প্রোগ্রাম বলেছেন যে এটা হ্যাঁ, আমি ভারতীয় আমি সেনাবাহিনী। ওটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো জি, এখন হচ্ছে যে ধরুন ইতিহাসের বিকৃতি তো এরা ১ম থেকেই করে এসছে নানাভাবে, নানা কায়দায়, নানা জনকে দিয়ে। ইভেন দেখেন টেলিভিশনের টক শোতে আমরা কোনোদিন, আমি তো আমার সাংবাদিকতা জীবনে দেখিনি, আপনি পূর্ণিয়া ভাই দেখেছেন কি আমি জানি না। এই শাহরিয়ার কবিরকে আপনি চিনতেন কিনা? ৫ মাস আগেও চিনতেন কিনা? ব্যারিস্টার শাহরিয়ার কবির বা এই যে ব্যারিস্টার ফুয়াদ, যারা এই যে মুক্তিযুদ্ধের বিকৃতি করে টেলিভিশন টক শোতে আসে, যারা নানা ধরনের এমন ধরনের অপ্রীতিকর ঘটনা বলে যে কথা কোনো বাংলাদেশের মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার মানুষের পক্ষে সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ঘটনাটি তারা ঘটাচ্ছে, এই যে মিয়া গোলাম পারোয়ারের কথা বললেন যে বাংলাদেশে ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান, একই ভারতীয় বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করছে। এই যে ন্যারেটিভ তৈরি করছে তারা, এটি কিসের? এটি পাকিস্তানকে সেভ করার। এটি তাদের হত্যাযজ্ঞকে আ বাঙালির হৃদয় থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা। এটি তাদেরকে, মানে তাদের দলকে পরিশুদ্ধ করার প্রচেষ্টা। কিন্তু এটা কি হয়? ইতিহাস বদলানো যায়? আজকে কারা যাবে শ্রদ্ধা জানাতে? দেখেন, এই যে একটা জিনিস বারবার বলা হয়, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না। আমি দেশের পক্ষে, বাস্তবতার পক্ষে যদি বলতে হয় আমাকে, তাহলে এটা তো আজকে আমরা নানাজন নানাভাবেই বলি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে। কিন্তু এখন তো আপনারাই প্রমাণ করছেন যে আওয়ামী লীগেরই চেতনা ব্যবসার একমাত্র আছে, কি বলে এটাকে, যে অধিকার আছে। কারণ তাদের সময় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়নি। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়েছে। আওয়ামী লীগের সময়টাতে মুক্তিযোদ্ধারা তাদের অধিকার পেয়েছে। তাদের সম্মান, ন্যায্য পাওনা পেয়েছে দেশের কাছে। তাহলে আওয়ামী লীগ তো বেচবেই। আজকে এই ১৬ মাসে আপনি কি দিলেন? আজকে আপনি বঙ্গবন্ধু রাজনৈতিক দলের নেতা আপনারা বলছেন তার ভাস্কর্য ভাঙছেন। কিন্তু আপনি সোহরাওয়ার্দী উদ্যান, সেখানের ভাস্কর্য কেন ভাঙলেন? সেটা কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের একার ভাস্কর্য ছিল? আপনি আ মুজিবনগরের ভাস্কর্য কেন ভাঙলেন? আপনি শিখা চিরন্তন বলছি, এই যে যেটা আপনার বিজয় সরণির ভাস্কর্য কেন ভাঙলেন? এভাবে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মোরাল কেন ভাঙলেন? মুক্তিযোদ্ধাদের কেন আপনি জুতোর মালা দিয়ে ঘোরালেন? এই প্রশ্নগুলো তো এখন এসে যায়। সুতরাং এই যে কথাটি বললেন যে এটি ম্লান দিবস, এটি তো কারা পালন করবে? যারা পালন করতে যাবে, এই যে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেননি? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শিক্ষক সমাজ আ শ্রদ্ধা জানাতে গেছিল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাজশাহীতে। সেখানে শিবিরের ছাত্র, ইভেন সেখানে একজন নেতৃত্ব দিয়েছে যে রাকসুতে ভোটে নির্বাচিত একজন শিবিরের নেতা, আম্বার সম্ভবত, তার নেতৃত্বে হামলা হয়েছে শিক্ষকদের উপরে। তাহলে মানুষ শ্রদ্ধা জানাতে কিভাবে যাবে? এটি অঘোষিত একটা নিষেধাজ্ঞা যে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি, মুক্তিযুদ্ধের কোনো আম কি বলে যে স্থাপনায় যাওয়া যাবে না, শ্রদ্ধা জানানো যাবে না, মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না। এটি তারা মুখে বলছে না, কিন্তু এটা দেখেন না, মুক্তিযুদ্ধ নিয়ে কত বড় রসিকতা। আপনি জামাত ইসলামের নেতা বলছে যে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে ইন্ডিয়া। মানে এর চেয়ে আর কি হতে পারে? যারা দেশ স্বাধীন করে দিল, তাদের ১৫,০০০ আ মানুষ জীবন দিয়ে দিল সেই দেশটার জন্য। ২৬২ লাখ টাকা, আ ২,৬২,লাখ টাকা, সেই কি ২৬২ কোটি টাকা, সরি, ২৬২ কোটি টাকা ১৯৭১ সালে শরণার্থীদের জন্য খরচ করলো যে দেশটি, তারা নাকি বুদ্ধিজীবী মেরে দিল। যে জায়গায় এ তো আমাদের কোনো, মানে আমাদের আর কি আছে? এই প্রজন্মের কাছে কি আছে? আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু মুক্তিযুদ্ধ তো, আমার পরিবারে অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন। অনেকে বেঁচে আছেন, বেঁচে ছিলেন। আ তারা আমার একজন শহীদ আছেন, আমার নানা। তো আমরা তো মুক্তিযুদ্ধ পরিবারে বড় হয়েছি। মুক্তিযুদ্ধটা আমার কাছে একটু অন্য আবেগ, অন্যরকম অনুভূতি, যেটাকে আমি লালন করে বড় হয়েছি। ছোট থেকে আজকে এই পর্যন্ত এসেছি। হঠাৎ করে আমার সেই ছেদ পড়াটা আমার কাছে ভীষণ দুঃখজনক। আমি অনুভব করছি যে দেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার আদর্শের লালন করা মানুষ, তারা কত কষ্টে আছে। তাদের কি রক্তক্ষরণ হচ্ছে, এটা আমি অনুভব করছি। সুতরাং এই জায়গাটিতে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে আ এটি আর কি বলবো? এটি আসলে বাংলাদেশ এখন একটি পাকিস্তান পন্থা। পাকিস্তানের প্রেসক্রিপশনে, পাকিস্তান এম্বাসি এবং তাদের প্রেসক্রিপশনেই মূলত বাংলাদেশটা পরিচালিত হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া না পর্যন্ত, এই পাকিস্তানপন্থী সরকার দেশ থেকে আ নিপাত না হওয়া পর্যন্ত
আমাদের এই কষ্ট দূর হওয়ার কোনো সুযোগ নেই। দেশের সবচেয়ে বেশি এখন যে বিষয়টা আলোচিত হচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব এবং তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তাকে যেভাবে আঘাত করা হয়েছে, যেভাবে তিনি আহত হয়েছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং এর পরবর্তী যে সব বিষয় দেশে করছে, সব রাজনৈতিক দলের মধ্যে একে অন্যকে দোষাদোষির একটা অবস্থা। তারপর তারকে যারা সিসিটিভি ফুটেজে যে দুজনকে দেখা যাচ্ছে, এটা তো আজকে টেকনোলজির যুগে এটা খুব সাংঘাতিক, এবং সিসিটিভি ফুটেজে যেহেতু পাওয়া গেছে, এরপরে হঠাৎ করে তারা উধাও বলা যায়, ঢাকা থেকে তারা একরকম ওয়ান কাইন্ড অফ উধাও হয়ে গেছেন। তাদেরকে এখন পর্যন্ত আমরা 14 ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে রাত 10টা নাগাদ যখন কথা বলছি, তখন পর্যন্ত তাদেরকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। গ্রেফতার অবশ্যই হওয়া প্রয়োজন, কিন্তু এটা নিয়ে রাজনীতি যেদিকে গড়িয়েছে বাংলাদেশে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে কাদা ছোড়াছুড়ি, গ্রেফতার না হওয়া, কারা করেছে না করেছে, এটা তো একেবারে দেশের সীমানা পার হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী একে অন্যকে দোষছে, আবার ইন্ডিয়ান রয়ের কথা বলা হচ্ছে। একটা খুব মানে একজন মানুষ ঘাতক মনে হয় অনেক। ধন্যবাদ, ধন্যবাদ মুন্নিয়া ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনার এই স্টেশনের যারা দর্শক আজকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে গত 16 মাস যদি আমি বা আমরা যে পর্যবেক্ষণটি দেখছি, সেটি অবশ্যই দেশের কোনো শান্তিপূর্ণ দেশের জন্য শুভকর নয়। ধরুন, আজকে এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তার এই হত্যা প্রচেষ্টা তো বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়। এটি 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অরাজকতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশটা পুরোপুরি একটি অরাজকতার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটি আমরা দেখেছি যে 5 আগস্টের পর দেখুন, যারা বিতর্কিত বা যাদেরকে নিয়ে আলোচনা, আওয়ামী লীগের যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, যে অর্থে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই শ্রেণীর কোনো নেতাকে মব সন্ত্রাসে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এরকম নজির কিন্তু আমরা পাইনি। আমরা পেয়েছি একদমই নিরপরাধ মানুষ, যারা নিরপরাধ কর্মী সমর্থক, তাদের উপরই এইভাবে মব সন্ত্রাস হত্যাকাণ্ডের এবং অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে 5 আগস্ট 2024-এর পর। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা চলছিল, এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, এই ওসমান হাদির উপরে যে হামলাটি হয়েছে, সেই হামলাটি অবশ্যই নিন্দনীয়, অবশ্যই সেটি আমরা আমাদের কারো কাছেই হতে পারে না, কোনো সভ্য সমাজের কাছে সেটি কাম্য হতে পারে না। কিন্তু এটি তো প্রথমত রাষ্ট্রের একটি চরম ব্যর্থতা। রাষ্ট্র এই ব্যর্থতার দায় রাষ্ট্রকেই নিতে হবে, কারণ একজন মানুষ, সে যেভাবেই যতটুকু যা কিছু হোক না কেন, সে যেখান থেকেই আসুক না কেন, তার অস্তিত্ব বা তার অবস্থান যাই হোক না কেন, সে এই মুহূর্তে একটা পার্টি বা একটা আদর্শের নেতৃত্ব দিয়ে আসে। সেই আদর্শ আমি স্বীকার করি আর না করি, কিন্তু সে তো সেই আদর্শ লালন করে, তার একজন নেতা সে। তো তার উপরে প্রকাশ্য দিবালোকের রাস্তায় মানে আগ্নেয়াস্ত্র দিয়ে, এমন না যে তাকে পিটিয়ে বা তাকে ধাক্কা দিয়ে, এরকম না, একদম সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এটি খুবই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা একটি দেশের যে অস্থিতিশীল পরিবেশ, সেটি প্রমাণের জন্য আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এখন আপনার যে প্রশ্নটি, যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, দেখুন, এই যে ছেলেটিকে যার উপরে হত্যা প্রচেষ্টা হয়েছে, যে ছেলেটিকে আক্রমণ করা হয়েছে, এ কিন্তু রাজনীতিতে খুব বেশি জনপ্রিয় বা অতীতের অনেক বড় বড় নেতার সমকক্ষ কোনো নেতা নয়, বা অতীতে কোনো নেতা ছিল না। আমরা 5 আগস্টের পরেই মূলত তাকে নানাবিধ কর্মকাণ্ড এবং তার মধ্যে ম্যাক্সিমাম বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকার কারণে দেখেছি। আমরা কখনো দেখেছি যে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন ভাঙার সময় তাকে দেখেছি, কখনো সে অশ্লীল ভাষায় রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় তাকে দেখেছি। এই ধরনের বিভিন্ন ধরনের সময় সে কিন্তু আলোচনায় এসেছে। তাকে রাজনৈতিকভাবে হত্যা করা হতে পারে বা হবে, এই ব্যাপারটিকে নিয়ে আমরা আলোচনা একদম উড়িয়ে দিতে পারি না, এটি উড়িয়ে দেওয়ার বিষয় না। কিন্তু যে স্টাইলে এই আলোচনাটি হচ্ছে, সেটি দেশের রাজনীতির জন্য একটি চরম যে অন্ধকার সময় এটি প্রমাণ করছে। কারণ দেশের রাজনৈতিক যে
পরিস্থিতি এখন এই মুহূর্তে চলছে, ধরুন আপনি যেটা বললেন যে প্রথমে এটি নিয়ে বিএনপি, জামাত এবং এই যে হাদির যে সমর্থক উসমান হাদির, তাদের মধ্যে একটা ত্রিমুখী লড়াই আমরা প্রথম দিনটাতে দেখেছি, প্রথম সময়টুকু। এরপরে দেখলাম আমরা মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান নেতা, তিনি আহ, ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়েছেন, তিনি সেখানে লাঞ্ছিত হয়েছেন, তার ভিডিও ফুটেজ আমরা দেখেছি, পত্রিকায় এসেছে। এবং বিএনপি, জামাত বা শিবির পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে এটি নিয়ে। হঠাৎ করে সেটাকে আবার ডাইভার্ট করা হয়েছে যে না, এটি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এবং সেখানে আপনি যেটা বললেন যে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, এখন যদিও বন্ধুপ্রতিম রাষ্ট্র বলতে অনেকটা সংকোচ বোধ করতে হচ্ছে বা সংশয় তৈরি হচ্ছে যে আসলেই বন্ধুপ্রতিম কিনা, কারণ ইউনূস জামানায় ভারতের সাথে সুসম্পর্ক বা ভালো কোনো সম্পর্ক নেই, সম্পর্কই নেই বলা যায়। তো সেই সময় দাঁড়িয়ে সেই দেশটার গোয়েন্দা সংস্থা যেটি বললেন যে আরএডব্লিউ বা আওয়ামী লীগের যোগসাহায্য সেই হত্যাকাণ্ড, এমনটি কিন্তু বলা হচ্ছে। কিন্তু এই যে যুক্তি, এই যুক্তি সবগুলোই আমার কাছে হাস্যকর মনে হয় বা মনে হয়েছে। যে ঢাকা, রাজধানী ঢাকার মধ্যে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা গেছে যে ছেলেটিকে হন্তারক বানানো হচ্ছে, যে হত্যা করে পালিয়েছে, তাকে দেখা যাচ্ছে হাদির সঙ্গে, তার ছবি দেখা যাচ্ছে, কখনো বিএনপি নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে, কখনো আবার জামাতের যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হয়েছে, ভিসি বলছি সরি, ভিপি হয়েছে, সাদিক কায়েমের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। আবার নথি বের করা হচ্ছে যেটা সে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, তাকে কাইসার কামাল, বিএনপির যিনি আইন বিষয়ক সম্পাদক, তার কি বলে যে ওকালতিতে আদালত জানিয়েছিলেন শেখ হাসিনা দিল্লিতে বসে যে কথা বলছেন তার পেছনে ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদ আছে। সেজন্য বাংলাদেশ সরকার যাতে ভারতের হাই কমিশনারকে ডেকে কৈফিয়ত তলব করেন, সেই পরামর্শ অধ্যাপক ইউনূসকে দিয়েছিল নাহিদ ইসলামের দল। অবশ্য বিএনপি ও জামাত ইসলামী নেতাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি। একদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিংস পার্টির সেই পরামর্শ অনুযায়ী ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে যা বললেন তার মূল কথা, ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করছে। ঢাকা অভিযোগ করেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিস্ফোরক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসন্ন নির্বাচন বানচাল করতে প্ররোচিত করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাই কমিশনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এখানেই শেষ নয়, তারা শুধু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানায়নি, বরং শেখ হাসিনা এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের আইনি কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে। দর্শক, দিল্লি ঢাকার এই অভিযোগ শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, উল্টো তাদের ইটের বদলে পাটকেলের মতো কিছু একটা ছুড়ল। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেটা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 14 ডিসেম্বর এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারত বলছে তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত একটি অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে। দর্শক, গত মার্চ থেকে ভারত বাংলাদেশের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। বিশ্লেষকরা মনে করেন এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দটি হলো ভারতের কূটনৈতিক গোল। ভারত সরকার এর মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের পক্ষে কথা বলছেন। কিন্তু গত 12ই মে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং সে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বিবৃতিতে ভারত সরকার প্রতিবেশী সরকারকে পরামর্শ দিয়েছে, সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
দর্শক, এর আগে 4 বার একই ধরনের তলবের ক্ষেত্রেও ভারতের কৌশল ছিল এই একই ধরনের টিট ফর ট্যাট কূটনীতি। বাংলাদেশকে নিজের ঘর নিজেকে সামাল দিতে বলেছে দিল্লি, সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে অতীতের মতো এবারও অন্তর্বর্তী সরকারের অবস্থানকে আমলে নিতে রাজি নয় দিল্লি, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় যে অন্তর্বর্তী সরকারেরই, সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, শেখ হাসিনার কথা বলা ইস্যুতে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে ভারতের সহায়তা চেয়েছে। দর্শক, যদি ঢাকা সত্যি বিশ্বাস করে যে দিল্লির সন্ত্রাসী উস্কানি দিচ্ছে, তবে একই নিঃশ্বাসে কেন সেই সন্ত্রাসীদের ধরতে তাদেরই সহযোগিতা চাওয়া হচ্ছে? যদি ভারত ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতা হয়, তাহলে কেন তাদের কাছে হামলাকারী প্রত্যর্পণের আশা করা হবে? কূটনৈতিক এমন ব্লেম গেম আর কুট কাচালের মধ্যে ওসমান হাদির উপর হামলার ঘটনায় আসল যে কাজ সরকারের করা দরকার ছিল, সেটি 2 দিনেও হয়নি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 13 ডিসেম্বর দাবি করেন তারা প্রাইম সাসপেক্টকে খুঁজছেন, হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন। তবে ঘটনার 48 ঘন্টা পরেও সেই হিট করা যায়নি। এর মধ্যে সরকার সমর্থক সংবাদকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন সূত্রবিহীন নানান তথ্য। একটি চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটার পরপরই এভাবে হরে দরে গোয়েন্দা বাহিনী গড়ে ওঠার নজির বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে সম্ভবত বিরল। যে যার মতো করে তথ্য প্রচার করছেন ফেসবুকে, দেখে মনে হতে পারে দেশে পেশাদার কোনো তদন্ত কর্তৃপক্ষ নেই। সরকার সমর্থকদের দাবি অনুযায়ী প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন। সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে, যদিও পুলিশের পক্ষ থেকে অবশ্য এর সত্যতা নিশ্চিত করা হয়নি। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান 14 ডিসেম্বর জানান, ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না এমন কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। প্রশ্ন হলো, সরকার কি সত্যি নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা নিশ্চিত করতে মনোযোগী? বেহাল পরিস্থিতি নিয়ে সারা দেশে প্রচন্ড উদ্বেগের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি দাবি করেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই। এদিকে সরকার ও সরকার সমর্থকেরা যখন হাদির গুলিবিদ্ধ হওয়ার দায় এককভাবে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপাতে ব্যস্ত, তখন বোমা ফাটানো এক প্রতিবেদন প্রকাশ করেছে ইনকিলাব। তাদের দাবি, ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন। আর এখন নতুন এসেছে হাদিনাবুতিতে আঘাত, মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, একটা লোক আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাকে নিয়ে কেন মকারি করা হবে? তো আমি আর একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কি এমন আনিস আলমগীর করলেন, মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো যে হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন, তাকে আপনি মকারি করবেন কেন? তাকে আপনি পছন্দ করেন বা না করেন। তারপরে বললাম যে কিভাবে করেছেন, উনি কি গালি দিয়েছেন, উনি কি বলেছেন খুব ভালো হয়েছে, উনি কি বলেছেন? বলে না, কিছুই করেন নাই, উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন। এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম, মানে তাহলে কি নেহারানুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে তোমরা নেহারি খেতে পারবা না, তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়, মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারের মিল আছে, এই জন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন। আনিস আলমগীরকে আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই। বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের 20 বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম, আনিস আলমগীর ইজ ওয়ান অফ দ্যাম। সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত আলাপের বিষয়, কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন, এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই। তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, এটা সবসময় বিদেশ থেকে চালানো হয়। এর আগে আমরা ছিলাম ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম 200 বছর, এবং তখন
মহারানী লন্ডনে থাকতেন, উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না, ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে। এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে, তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে, আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই, কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না, কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আর কি। সো এইটাতে সমর্থন আছে, কিন্তু এই যে কোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আর কি, মানে চোখে লাগছে। এই এইসব করার কারণে যে জিনিসটা হয়, সরকারের প্রতি যে মানুষের বীতশ্রদ্ধ ভাব, যে কোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সেটা যে শুধু ধর্মের বিষয় তা না, যেকোনো বিষয়ে যেকোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে। আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে? আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র ১ দিন আগে। তাদের বড় ভাই, এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে যেটা হয়েছে, এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছেন, এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয়, সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান, এই ফ্যামিলিতে আসলে রান্নাবান্না করার কোনো পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না, এবং লোকজন তখন কি হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা খাবার দিয়ে যান, বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান। ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা, এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না। যার কারণে আমি নিজে দেখেছি ঢাকায় বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন, এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে, যেমন আমি নিজেও অনেকবার করেছি, অনেক আত্মীয় স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু বান্ধবদের কেউ বাবা মা মারা গেলে সাথে সাথেই দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে ৫০টা ৬০টা প্যাকেট করে নিয়ে আসা হয়। আনিস আলমগীরের ঘটনায় এটা হয়েছে, এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে ওনারা তখন নেহারি টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা। মানে যাই করে, মানে এটা যে শুধু আনিস আলমগীর করেন তা না, আমি অনেককেই দেখি যাই করে ঘন্টার পর ঘন্টা আপডেট দিবে, কিছু খাচ্ছে, বাজারে যাচ্ছে, এটা কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, রিক্সা কিনলাম, চা খাইলাম, সবই দিয়ে থাকেন। এটা কিছু মানুষের অভ্যাস। এখন আমার আপনার নাই, আরেকজনের আছে, এটা তো আর আমরা সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ফেলে ঢুকে ফেলতে পারি না। কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার লোকজনের ধারণা হয়েছে, বা ডক্টর ইউনূসের যিনি বস আছেন সেই সব ইউটিউবারদের ধারণা হয়েছে যে আনিস আলমগীর তেহারি খাওয়ার মাধ্যমে একটা বিহারিনুভূতিতে আঘাত করেন নাই, বাট উনি একটা বড় পাপ করেছেন। এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়া হয়েছে। আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাউন আঙ্কেল কিছু খাওয়া দাওয়া দিত। আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না। মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করলে বলবো, আর এটা আগের পেঁয়াজের দাম ৩৩ টাকা না ৪৩ টাকা, কত জন বেড়ে গেছে? ভাই আমি বিদেশে আছি, আমি জানি না। হ্যাঁ, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমি আপনার আছেন আনিস আলমগীর নিয়া। কথা সত্য। এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত, অন্য কিছু নিয়ে চিন্তিত না। এই যে হাদিকে যারা মারলো, এটা কিন্তু প্রথমে পুলিশের ব্রিফিং থেকে বের হয় না। এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন, দ্য ডিসেন্ট বলে একটা নতুন পোর্টাল এসেছে, এবং আরও যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন, হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন, যারা মানে সর্বোচ্চ